হাই ফ্রেন্ডস, ওয়েলকাম अगेन টু মাই ব্লগ। আর এখন আমার সঙ্গে আলিজা আছে। হ্যালো, ট্রেন তো এখন চলে এসেছে। আমরা সবাই হাওড়া স্টেশনে এসেছি। এখন রাত 10টা মতন বাজে। তো আমরা যাচ্ছি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আদি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আহমেদাবাদ পর্যন্ত যাবে। আর আমরা বদোদরাতেই নেমে যাব। তো উঠেই আমাদের তখন 11টা বাজে। তো আমরা বাড়ি থেকে কিছু এগ রোল আর পিৎজা এনেছিলাম, সেগুলো অল্প অল্প খেয়ে তারপরে আমরা শুতে যাব। আর আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ খেলতে 2025-21 কারাটে চ্যাম্পিয়নশিপ। আর এটা হচ্ছে আলিজার থার্ড কারাটে চ্যাম্পিয়নশিপ, আর আমার হচ্ছে ফার্স্ট কারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই যে এই দুজন এবার বাঙ্কে উঠে পড়েছে অল্প অল্প খেয়ে। আর এখন দুজন মিলে কমিক্স বই পড়ছে। এখন দুজনেই খুব টেনশনে আছে, পৌঁছানোর পরই এত বড় একটা ইভেন্ট আছে। তো শোয়ার আগে ওরা একটুখানি চিল করছে। এক্ষুনি শুয়ে পড়বো, প্রায় 12টা মতন বাজে। এই যে এটা আলিজার মা জেসমিন, ও বিছানা বানাচ্ছে সাইড লোয়ারে। আর এখানে আমার মাও আমাদের সঙ্গে যাচ্ছে। গুড নাইট এভরিওয়ান। ও সমস্ত বিছানা মর্নিং এভরিওয়ান। এখন সকাল হয়ে গেছে আর আমরা পোকেমন কার্ড নিয়ে খেলছি। আর তিশা এখানে নিজের চাটা বানিয়ে খাচ্ছে। আর দেখো মম্মি হাই করছে তোমাদের। আর এখানে আলিজার মা প্রচন্ড চিন্তা করছে যে ওর মেয়ের কিরকম পারফরমেন্স হবে। আর এই যে উপরে দুজন মাঙ্কি খেলেই যাচ্ছে না। হ্যাঁ, পোকেমন কার্ড নিয়ে খেলছে। আমরা যে এখানে ওদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি কোনো ব্যাপারই নয়। এই যে দুজন দুখানা আর আমরা এখন ব্রেড খাচ্ছি আর কি বলে ডার্ক চকলেট খাচ্ছি। আর এখানে আলিজা একটা একটা করে চাউমিন খাচ্ছি। আর সবাই এই দেখো আন্টিও চাউমিন খাচ্ছে আর মম্মি চাউমিন খাচ্ছে। এই চাউমিনটা বানিয়ে আনা হয়েছিল বাড়ি থেকে। আর এই যে চাউমিন খাওয়া হয়ে গেছে, এখন সবাই ভাবছে আবার কি করবো। খেলবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। তারপর আমরা ভাবছিলাম কি করব। তো বাইরে দেখলাম আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হিল দেখা যাচ্ছিল। তো ওটাই দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম সেই সুদূর আহমেদাবাদের দিকে। এটা ঠিক কোন হিল তোমরা কি জানো? যদি জানো তাহলে প্লিজ কমেন্ট করে বলো। তারপর এই স্টেশনটা এলো, যেটার নাম ছিল খাসিয়া। এই স্টেশনটা আমরা কখনোই দেখিনি বা শুনিনি, নামটা বেশ ভালো লাগলো। ট্রেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, সমস্ত স্টেশনে দাঁড়াচ্ছিল না, অ্যাজ বিকজ এটা এক্সপ্রেস ট্রেন ছিল। আর তার মধ্যেই জুজু আমার সঙ্গে এসেছিল একটু ফ্রেশ আপ হতে। তো এইটা তারপরে একটু আমাদের লাঞ্চ বলা ছিল ট্রেনেতেই। তো লাঞ্চে আমরা চিকেন তরকারি আর রাইস নিয়েছিলাম, যেটা আমরা শেয়ার করে খেয়েছিলাম। খুবই বেশি স্পাইসি ছিল। আর আমাদের সকালবেলা চাউমিনও একটু ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে লাঞ্চ করছিলাম। এই যে জুজু আবার তার মধ্যে কার্টেন দিচ্ছে। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা আবার একটা স্টেশনে একটুখানি, ট্রেনটা দাঁড়িয়েছিল, তো ওখানে দেখলাম স্টেশনটার নাম ছিল বিলাসপুর। লাঞ্চ বিক্রি হতো। কখনো যদি তোমরা ট্রেনে করে বিলাসপুর দিয়ে লাঞ্চের সময় পাস করো, তো ডেফিনেটলি এখানকার লাঞ্চ খেও। 100 রুপিসে এত ভালো এগ প্ল্যাটার দিচ্ছিল, যেটা খুবই মজা লাগছিল খেতে। আর প্রচণ্ড কস্ট এফেক্টিভ ছিল, আর খাবারও খুবই হাইজেনিক। এই যে এরকম করে অনেক লোকই খাবার বিক্রি করছিল। তো তোমরা দেখতে পাচ্ছ 100 রুপিসে কত কিছুই দিচ্ছিল। আবার কিছু স্ন্যাক্স আইটেমও ছিল, যেগুলো আমরা তখন নিই। বিলাসপুরের স্টেশন থেকে যখন ট্রেন ছেড়ে দিল, ট্রেনের ওপর উঠে দেখছি দুটো আমাদের পাশের কম্পার্টমেন্টে দুটো বাচ্চা ছেলেই ছিল, যারা আমাদের সঙ্গে যাচ্ছিল কোনো একটা জায়গায়। আর এই যে আলিজা ওখান থেকে ঠকঠক করে আওয়াজ করছিল বলে মোটামুটি ঝগড়া করতেই শুরু করে দিয়েছিল। বাচ্চাদের এই ছোটো ছোটো ঝগড়াগুলো বেশ মজাই লাগে দেখতে। তোমরাও এনজয় করো আমাদের সঙ্গে।
ট্রেনে যতই খাওয়া হয় তারপরেই মাঝে মাঝে খিদে পায়। তো আমরা ওই জন্য কলকাতা থেকে প্রচুর চিপস, ড্রাই ফ্রুট আর অনেক রকম খাবারও বানিয়ে এনেছিলাম। তো যখন আমাদের এটা হয়ে গেল, তারপরে আমরা একটুখানি চিপস খাচ্ছিলাম। ও, এটা এখন আমাদের সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, আর এরা কিছু একটা চপস্টিক খেলছিল। খুব মজার ছিল খেলাটা। এটা তো বোধহয় স্টোন পেপার সিজার, এই খেলাটা তো আমিও জানি। তো বিলাসপুর থেকে আমরা খাবার কিনে নিয়েছিলাম লাঞ্চে, কারণ আমাদের লাঞ্চ তো খাওয়া হয়ে গিয়েছিল। আর বিলাসপুরের খাবারটা খুবই ভালো ছিল। ওই যে ওপরে ওখানে রাখা আছে, ওগুলো আমরা ডিনারেই খাবো। তোমরা কি এরকম করে গেম খেলতে পারো? আমার তো এই বয়সে এই গেমগুলো খেলতে অনেক ভালো লাগে। এই যে সেই বিখ্যাত ডিনার, এইটা তো মোটে ছিল 80 রুপিস, আর এই পুরো প্যাকেটটা ছিল 100 রুপিসের। আর খাবারও এত টেস্টি ছিল, তো আমরা একটু জলদি খেয়ে নিয়েছিলাম। তার মধ্যে বাচ্চাগুলো খুবই ক্লান্ত হয়ে গেছিলো গোটা দিন খেলে। তো তারপরে আমরা খুবই তাড়াতাড়ি ডিনার করে শোয়ার প্ল্যান করছিলাম। ওপাশে তো আলিজা মোটামুটি শুয়েই পড়েছিল। এই যে আমরা তোড়জোড় করছিলাম ডিনারটা কমপ্লিট করার জন্য। ডিনার করে এই যে ক্রল করে ওপরে চলে গেছিলো জুজু, কারণ পরের দিনই নামার পরে তারপরের দিন আমাদের বড় ম্যাচ ছিল। তোমরা তো সবাই জানো আমরা ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে যাচ্ছিলাম। এই যে গুড মর্নিং এভরিওয়ান, আবার সকালও হয়ে গেল। কথা বলতে আর ঘুমোতে কখন যে দিন আর রাত পাস হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। ব্রেড, বাটার, কিউকাম্বার, ব্যানানার, এগ সব কিছু খেতে আমাদের সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে গেল। বাইরে দেখতে আর বসে এরকম করে টাইম পাস করতে খুবই ভালো লাগে। এটাও কোনো একটা স্টেশন, যেটা নাম জানি না। তো মহারাষ্ট্রে ঢুকে যেতেই মোটামুটি আলু বড়া বা আলু বোন্ডাগুলো পাওয়া যাচ্ছিল। এই যে মা এখন ব্রেকফাস্ট করছে। আলু বোন্ডা, হ্যাঁ, তো 4 পিস করে 50 রুপিস নিচ্ছিল। টেস্টটা বেশ অন্যরকম ছিল, তাই ভালো লেগেছিল। আমাদের এখানে যেমন আলুর চপ চ্যাপটা হয়, ওদের ওখানে ওই আলুর আলুর চপের ব্যাপারটাই গোল বোমের মতন দেখতে। আর এইসব করতে মোটামুটি 1 PM বেজে গেছিলো। দুপুরবেলা তো আমরা লাঞ্চ অর্ডারই করেছিলাম ট্রেনের থেকে, তো সেখানে লাঞ্চ নেই, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিই। তারপরেই আমরা দেখলাম যে আমরা নর্মদা রিভার ক্রস করছিলাম। কি বড় ব্রিজটা ছিল, খুব ভালো লাগছিল ক্রস করতে। প্রায় আমাদের 2 মিনিট টাইম লেগেছিল। নর্মদা রিভারের সামনে এখন আলিজা ফটো তুলছে আর আমার সঙ্গে খেলছে। বাট আমাদের ট্রেন অনেক লেট করেছিল। আমাদের কথা ছিল যে ট্রেনটা আমাদের নামাবে 9:30টার সময়। এই যে আমরা নেমেছি এখন বিকেল 4:30। এই আমরা সমস্ত লাগেজ নিয়ে হাঁটতে প্ল্যাটফর্মটা ক্রস করছি। আর দেখো এখন কিছু বিক্রি করছে, আমি সেগুলো জানি না নাম, কারণ এটা গুজরাট। আর এখানে সবই যখন জিজ্ঞাসা করছিলাম যেমন চিকেন আছে, তখন বলছিলাম আমরা বলছিলাম যে ইধার আন্ডা হ্যাঁ, ওরা বলছিল ইয়ে গুজরাট হ্যাঁ, ইধার চিকেন মিলতা হ্যাঁ, বলছে গুজরাট হ্যাঁ। তো যাই হোক, এই আমাদের বদোদরা স্টেশন আমরা নেমে পড়েছি। আর এটা পুরো একটা টেম্পলের মতো। হ্যাঁ, পুরো কম্পাউন্ডটা এত সুন্দর, যেন মনে হচ্ছে কোনো একটা মানে জায়গায় আমরা বেড়াতে এসেছি, অক্ষরধামের মতো যেন। তো বেরোনোর পরই আলিজানের বলা ছিল একটা গাড়ি, তো সেই গাড়িটার জন্যই আমরা ওয়েট করছিলাম। ওই যে আলিজার মা আলিজাকে নিয়ে এগিয়ে গেছে আর আমরাও যাচ্ছি গাড়িটাতে উঠবো বলে। গাড়িতে আমরা উঠে পড়েছি। তো আমরা ঠিক করলাম এখন 5টা মতন যখন বাজে, সামনে কিছু লোকাল মার্কেট আছে, তো সেইখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করে তারপরেই একেবারে হোটেলে ঢুকবো, কারণ হোটেলে ঢোকার পরে এতটাই সন্ধ্যা হয়ে যাবে যে আর কোথাও বেরোনো যাবে না। আর মার্কেটটা কত বড়, সাথে সবসময় জামাই দেখছিল আর কিছু দেখছিল না। এই দুষ্টু, আমি কি কিছু কিনেছি? এই দেখো এগুলো ও তেঁতুল কি যেন একটা বললে সেটা তিতোরা ছিল, তারপরে পানি ফল সেদ্ধ করা ছিল, মৌরি ফুল, ওইগুলো মৌরি ফুল ছিল, আর অনেক রকমের ম্যাঙ্গো দিয়েছিল। হ্যাঁ, একটা ম্যাঙ্গো ছিল, ওই যে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। মানে যারা টক খেতে ভালোবাসো তাদের কাছে যেন মনে হচ্ছিল পুরো ইয়াম্মি ওয়ার্ল্ডে চলে এসেছি, তাই না জিজু? আর খুবই কস্ট এফেক্টিভ ছিল। তেঁতুলগুলোর মধ্যে একটু রং ছিল, বাকি সমস্ত কিছু খুবই ভালো ছিল। তো আমরা অনেক কিছুই ওখান থেকে কিনেছিলাম।
তারপরে এই যে এটা হলো আমাদের এখানে যেমন কলকাতায় নিউ মার্কেট আছে না, ওখানকার এই মার্কেটটাও ওখানকার নিউ মার্কেটের মতন আর বাদুদারা। এখানে কত কিছু আছে। আর আমি রাবার কিনেছিলাম, কারণ আমি রাবার ব্যান্ড দিয়ে ব্রেসলেট বানাতে ভালোবাসি। আর এখান থেকে আমরা স্ট্রবেরি কিনেছি। খুব ভালো ছিল স্ট্রবেরিগুলো, বল জিজু? কিন্তু আমরা খুবই টায়ার্ড ছিলাম, যতটা ঘুরবো ভেবেছিলাম ততটা ঘুরতে পারিনি, কারণ পরের দিন তো বড় ইভেন্ট আর অনেক ভোরে ওঠা কি ছিল। অসি তো মানে আমরা আমাদের মার্কেট থেকে স্যার বেরিয়ে আবার গাড়ি করে এই আমাদের জায়গায় হোটেলে পৌঁছে গেছি। হ্যাঁ, আর এটা হলো থাকবে। স্কাইলাইট আর হোটেলের এখানে একটা এন্ট্রি জায়গায় এগ গেটটা। পাওয়া যাচ্ছিল ফাইনালি, কিন্তু এগ আমার একদম পছন্দ নয়। এই যে সন্ধ্যাবেলা আমার এগ ঠুসতে হচ্ছিল। ঠুসতে আবার কি কথা জুজু, এখানে এগ ব্রেড দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এগ খেতে একদমই ভালোবাসে না, কিন্তু প্রোটিন তো প্রত্যেকটা বাচ্চারই খাওয়া উচিত। যাই হোক, এটা আমাদের ওই সেই রুমটা হোটেলের মধ্যে ঘুমানোর জন্য। কিন্তু এই যে ইউনিফর্মে দেখছি ফ্ল্যাগটা উল্টো করে লাগিয়ে দিয়েছে টেলারে। তো এইটা দেখতে পাওয়ার পরে আমরা তো সবাই খুব ভয় পেয়ে গেছিলাম কি করে চেঞ্জ করা যাবে এটাকে ঠিক করে। তো যাই হোক, আমাদের কাছে ছুঁচো ছিল, আমরা ঠিক করে নিয়েছিলাম। 7টার মতন বাজে পরের দিন। এই যে আমরা খুব তাড়াতাড়ি করে স্টেডিয়ামে পৌঁছে গেছি। সামা ইন্ডোর স্টেডিয়াম বাদুদারার একটি খুবই জনপ্রিয় বড় ইন্ডোর স্টেডিয়াম। আর এই যে ভয়ে ভয়ে জুজু, আলিজা আর আমরা সবাই মিলে স্টেডিয়ামে এন্ট্রি করছি। এখনও কোনো লোকই আসেনি, তো আমরা বুঝতে পারছিলাম না কি অ্যাকচুয়ালি আমরা কি খুবই তাড়াতাড়ি এসে গেছি। অ্যান্ড ইয়েস, আমরা খুব তাড়াতাড়ি এসে গেছিলাম। আর এখানে আমরা এখন প্র্যাকটিস করছি কারাতে। হ্যাঁ, প্র্যাকটিস তো করছিলই, আর এই দুষ্টু বাচ্চা দুটো আরও কি করছিল তোমরা সবাই এক্ষুনি দেখতে পাবে। স্টেডিয়ামটা খুবই বড় ছিল, আর আমরা মোটামুটি দরজা খুলে ঢুকেছিলাম। আর এখানে আমরা খেলছি। এবার দেখো সবাই কি নিয়ে খেলছে। আগের দিনের পড়ে থাকা যেই জলের এমটি বটলগুলো, সেগুলো নিয়ে ওরা এই যে বাস্কেটবল খেলছে। এদের কি সত্যি কোনো টেনশন নেই যে এত বড় ইভেন্ট একটু পরে শুরু হবে আর কেউও এখানে চলে আসতে পারে, আর পুরোপুরি সিসিটিভি লাগানো। এরা তো বাচ্চাই হয়, এরা নিজেদের মতন টাইম স্পেন্ড করছিল। যাক, আমরাও কিছু বলিনি, অ্যাজ এরকম একটু করলে নিজেদের টেনশন থেকে একটু বেরোতে পারতো। তো ওই যে কোনো দুজন সিনিয়র লোক আস্তে আস্তে এন্ট্রি করছিল, আর তারপরে ওদেরকে বললাম যে না আর দুষ্টুমি তোমরা করো না। তো তারপরে ওরা আস্তে আস্তে সিটে চলে আসলো। তো এইসব করতে করতেই যখন অনেকটা টাইম হলো, মানে ধরুন সবাই যে 8:30 মতন বাজে, তখন ওই যে ওদের স্যার কিয়সি মিস্টার বিশ্বজিৎ মণ্ডল এসে গেছিলেন এবং ওদেরকে গাইড করছিলেন। আলিজা বলছে যে আর কতক্ষণ যে শুরু হবে। এই যে এখানে লেখা আছে 21st বৈডোকাই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। দেখে বুঝতেই পারছেন এরা খুবই কনফিডেন্ট। আর এই যে এটা হলো জুজুর পারফরমেন্স। আমি হচ্ছে ব্লু কালারের বেল্টটা। হ্যাঁ, জুজুর পারফরমেন্সে কীরকম হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারবেন, কারণ এই পারফরমেন্সের লাস্টে এই যে ব্ল্যাক কোট পরা যে 5 জন জাজ বসে আছেন, তারা ফ্ল্যাগ ওঠাবে যারটা ভালো লেগেছে, ব্লু বা রেড। তো সবচেয়ে বেশি ফ্ল্যাগ যে পায় সেই প্রাইজ পায়। তো ওর সঙ্গে যে কম্পিটিশানে রয়েছে সেই মেয়েটি শ্রীলঙ্কার। এটাকে আমরা কাতা বলে জানি। আর জুজু, এই কাতাটার নাম কি ছিল? পিনান গোদান। ইয়াডোকাইয়ের পিনান গোদান একটা কাতার নাম। আর এখানে এখন ফ্ল্যাগ তোলা হবে। এই যে সবাই জুজুকেই ভোট দিয়েছে তোমরা বলতে পারো। তো জুজু ওয়ান দ্য ম্যাচ। তো এরকম করে আরো 2বার ওকে পারফর্ম করতে হয়। আর এখানে আমি রেড বেল্টটা। হ্যাঁ, এইখানে যখন পারফর্ম করছে জুজু, ওখানে ও রেড বেল্টে করছে, কারণ অপরজন যে ছিল সে নেপালের ছিল মেয়েটি, সে ব্লু বেল্টে করছিল। তো এইটা আরেকটা অন্য কাতা, পিনানিয়নদান। এটা হলো পিনানিয়নদান। তো এখানেও 5 জন যে জাজ আছে, একজন আছে জাপানের, একজন আছে ইউকে, একজন ইন্ডিয়া, একজন শ্রীলঙ্কা, আরেকজন কোথায় আমার ঠিক মনে নেই। তো এই পারফরমেন্সটাও হয় কারণ আগের পারফরমেন্সটা কোনো আরেকজন ক্যান্ডিডেটের সঙ্গে জুজুর টাই হয়ে গিয়েছিল। তো আমরা খুবই টেনশনে ছিলাম। আগেরটা যদিও 5খানা ফ্ল্যাগ ওই পেয়েছিল, যে এই পার্টটায় ও কীরকম পারফর্ম করে। আমাদের তো ওর পারফরমেন্স দেখে খুবই ভালো লেগেছিল, আর পুরো যারা ছিল তারাও খুব চিয়ার করছিল ওকে। তো এবার দেখার যে জাজদের কেমন লাগলো। রেড। Wow, again all red. So it was a clear win for Juju again.
আবার আমার টাই হয়েছিল। তো আমরা এবার তো ভেবেছিলাম জুজু জিতে গেছে, কিন্তু না, আবারও টাই হয় এবং থার্ড টাইম। এবারে আমি ব্লু বেল্ট তো এইবারেও আবার ব্লুতেই পেয়েছে। এবারে ওর কম্পিটিটর যে ছিল সে আবার গুজরাটেরই একটি মেয়ে ছিল। তো এইবারে তো আমার মানে এত টেনশন হচ্ছিল যে আমি ঠিক করে বোধহয় মানে ভিডিওটাও করতে পারছিলাম না। আমার হাত কাঁপছিল যে একটা 10 বছরের মেয়ে 3বার স্টেজে পারফর্ম করছে, তো সেইভাবে সেই মনটাকে স্থির করে করাটা, এটা ওর কাছে তো নিশ্চয়ই একটা বড় ব্যাপার ছিল। তাও যে ও এতটা কনফিডেন্স নিয়ে পারফর্ম করেছে এতগুলো মানুষের সামনে, এতগুলো জাজের সামনে, আই ওয়াজ রিয়েলি স্পেলবাউন্ড। তো এবার হলো লাস্ট যে ফ্ল্যাগগুলো উঠলে এবারে আমরা বুঝতে পারলাম যে জুজু ইন্টারন্যাশনালি গোল্ড মেডেল পেল। ইট ওয়াজ হার ফার্স্ট গোল্ড মেডেল ইন অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট। তার আগেও অনেক গোল্ড মেডেল পেয়েছি। সেগুলো ন্যাশনাল ছিল, স্টেট লেভেল ছিল, ডিস্ট্রিক্ট লেভেল ছিল, বাট এইবারটা ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, যেটা জুজু আন্ডার 11-এ কাতা পারফর্ম করে পেল। তো আমরা খুবই গর্ববোধ করছিলাম এবং ওর স্যার এসে নিজে ওকে এই সম্মানটা জানাচ্ছে। এই যে ওকে ফার্স্টে দাঁড় করানো হচ্ছে এবং আরেকজনকে দাঁড় করালো, সেই বাচ্চাটি হয়েছে সেকেন্ড, তারপরে আরেকজন আসবে, সে থার্ড, এবং আসবে জয়েন্ট ফোর্থ। আমি হচ্ছি ফার্স্ট মানে ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা সেকেন্ড, তারপরে থার্ড নেপাল, জয়েন্ট থার্ড জাপান, জয়েন্ট থার্ড হয়েছে। তো এই মুহূর্তটা যে অ্যাজ আ প্যারেন্ট কত গর্বের, আর অ্যাজ আ ইন্ডিয়ান অলসো কত গর্বের, সেটা তো বলেই বোঝানো যায় না। ওর স্যার খুবই হ্যাপি ছিল ওর পারফরমেন্সের জন্য, আর আমরা তো অবশ্যই প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি, এত হ্যাপি যে আপনাদের সঙ্গে এখন শেয়ার করে খুব ভালো লাগলো। এই বাচ্চাগুলো তো জানেও না কোন দিকে ওশ করতে হয়। এইটা করা মানে ওশ করা, মানে আরেকজনকে, অপোনেন্টকে সম্মান জানানো। জুজুর পারফরমেন্সের পর এটা হলো আলিজার পারফরমেন্স। তো আলিজাও খুবই ভালো পারফর্ম করে। বেবি বাচ্চাটা যে পারফর্ম করছে ওই হলো আলিজা। এখন একটু অন্যরকম লাগবে তোমাদের, কিন্তু কি দুর্দান্ত পারফর্ম করবে তোমরা নিজেরাই দেখো। আলিজা ক্যারাটের দিক থেকে জুজুর থেকে একটু সিনিয়র, কিন্তু বয়সে 2 বছর ছোট। আলিজা এখন 8+ আর জুজু 10+। তো ওদের দুজনে আলাদা আলাদা ক্যাটাগরিতে পারফর্ম করেছিল, আর এটা আলিজার ক্যাটাগরি, দ্যাট ইজ কি ও আন্ডার 8-এ পারফর্ম করছে। এরম ইন্টারন্যাশনাল ইভেন্টে প্রথমবার আসা এবং ইন্ডিয়ার জন্য চেয়ার করা, নিজের দেশের বাচ্চাগুলিকে চেয়ার করা, এবং নিজেদের সঙ্গে নিজের মেয়ে বা নিজের ছেলে পারফর্ম করলে এবং সে ভালো পারফর্ম করলে সেটা যে কত ভালো লাগছিল প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বাচ্চা এবং তাদের প্যারেন্টদের, সেটা খুবই দারুণ একটা অভিজ্ঞতা। এই যে আমরা ওয়েট করছিলাম যে আলিজা মানে রেড ফ্ল্যাগই যেন ওঠে আর আলিজা যেন প্রাইজ পায়। এখানে জাজরা ডিসকাস করছে, এবারে আমরা ওয়েট করছি জাস্ট দ্যাট পারফেক্ট মোমেন্টটার জন্য। এখানে তো ব্লু উঠিয়েছে, কিন্তু আলটিমেটলি যখন আমাদের যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তখন বোঝা গেল এই পারফরমেন্সটাতে হয়তো আলিজার অত ভালো হয়নি, বাট অন্য পারফরমেন্সও ছিল ওর। তো ফাইনালি ও এই কাতাটাতে প্রাইজ পায়, ও এই কাতাটাতে ব্রঞ্জ পায়, আর জুজু এটাতে গোল্ড পেয়েছিল। তো এইখানে সমস্ত আমি এখন যেটা দেখাচ্ছি, এখানে কিছু ব্রেক চলছিল। তো সমস্ত দেশ যে পার্টিসিপেট করেছিল, এটা নেপাল, আর এরপরে আমরা দেখতে পাবো যে শ্রীলঙ্কা আছে, জাপান আছে, এবং সমস্ত দেশের লোকেরা কি সুন্দর নিজেদের সঙ্গে অন্যদের সঙ্গে কথা বলছিল, তাদের সঙ্গে ইন্টারাকশান করতেও খুব ভালো লাগছিল। তাদের কালচার, তাদের স্পোর্টস হ্যাবিট, তাদের বাচ্চাদের ডেলি রুটিন, সমস্ত কিছু আমরা গল্প করে জানতে পারছিলাম। এটা জুজুর পারফরমেন্স ছিল কমিটিতে। এটার রেডটা যেটা আছে সেটা জুজু, এবং ও খুবই ভালো ফাইট করেছিল, কিন্তু ওর যে অপোনেন্ট ছিল ওকে কোনোভাবে না ওর পায়ে ইনজিওর করে দিয়েছিল।
মানে এটা বাচ্চার দুজনের কারোরই দোষ ছিল না, কোনোভাবে অ্যাক্সিডেন্টালিও লেগে গেছিলো। আর এই লেগে যাওয়ার জন্য জুজু খুব ভালো করে পারফর্ম করতে পারেনি এই কমিটিটাতে। যাই হোক, আমার তো ভয় লাগছিল ওর বেশি কিছুভাবে লেগে না যায়, বিকজ এটা ওর প্রথম ইন্টারন্যাশনাল ইভেন্ট ছিল। তো আমিও বুঝতে পারিনি যে কীভাবে এখানে কমিটিটা ঠিক পারফর্ম করতে হয়। তো সেকেন্ড বারও যখন হচ্ছিল তখনও ওই ব্যথাটা ছিল বলে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। ওতে খুব ভালোই চ্যালেঞ্জ করেছিল ওর অপোনেন্টকে, কিন্তু ওর থেকে আমরা আরও বেশি কিছু এক্সপেক্ট করি, তাই না? কারণ ওর কাতাটাতে গোল্ড পাওয়ার পর থেকে আমাদের যেন আশা আরোই বেড়ে গেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ জুজুর পারফরমেন্স যথেষ্টই ভালো, কিন্তু ওই ব্লু কালারের ইউনিফর্ম পরা মেয়েটি সামহাও ওর থেকে ওয়েট এবং হাইট দুটোই বেশি থাকার কারণে ও ঠিক জুজু অ্যাকচুয়ালি ঠিক ভালো করে ওকে ধরাশায়ী করতে পারিনি, যদি তোমরা তোমাদের মতন ল্যাঙ্গুয়েজে বলো। যাই হোক, তো এই পারফরমেন্সটা হওয়ার পরে জুজু একটু ইনজিওর হয়ে যায় এবং ওকে একটু মেডিকেল ট্রিটমেন্টে নিয়ে যেতে হয়, কারণ ওর পায়ে খুব খারাপভাবে লেগে গেছিলো এবং চেস্টেও। রেফারি বারবার আসছিল এবং ব্লু কালারের ড্রেস পরা মেয়েটিকে ওদের জায়গানে বোঝাচ্ছিল যে তুমি ভুল ভুল জায়গায় হিট করছো এবং সেটার জন্য তুমি ডিসকোয়ালিফাইও হতে পারো। জুজুকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমারও লেগেছে কিনা। যাই হোক, এটা হলো আলিজা, যেটা রেড কালারের ড্রেস পরে আছে, এবং এখানে আলিজাও খুব ভালো পারফর্ম করে। এটা আলিজার ফাইট চলছে, আমরা দেখতে পাচ্ছি যেটা। আলিজা ছোট হলেও ওর সঙ্গে পেরে ওঠা আলিজারও সেটা একটুখানি বোধহয় ওর বিয়ে প্রবলেম হচ্ছিল। যাই হোক, সেটা কোনো প্রবলেম নয় আমাদের কাছে। এখন আলিজা যেন আরেকটা মেডেল পায়, সেটাই ইজ অল দ্যাট উই আর হোপিং। আর এই যে রেড উঠিয়ে দিয়েছে মানে আলিজা এই ফাইটটাতে জিতে গেছে। আর এখন দ্য মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট, জুজুকে এবারে প্রাইজ দেওয়া হবে, মানে শি ওয়ান গোল্ড মেডেল ইন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কাতা। আর ওকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছে ইয়োদোকাইয়ের যে গ্র্যান্ড মাস্টার উনি। আর পাশে যে বাঁদিকে দাঁড়িয়ে আছেন ওনার নাম মিস্টার বিশ্বজিৎ মণ্ডল, যে হলো জুজু স্যার। উনি আমাদের সঙ্গে কলকাতা থেকে গেছিলেন। আর আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ জুজুর হাতে দেখে, সাথে নিজের মেয়ে গোল্ড মেডেল দেখে আমি তো নিজে মানে কিভাবে প্রকাশ করবো বুঝতে পারছিলাম না। মেবি দ্য মোস্ট অ্যাওয়েটেড অ্যান্ড গোল্ডেন মোমেন্ট অফ মাই লাইফ। যারা সবাই স্টেজে রয়েছে প্রত্যেকটি মেয়ে আলাদা আলাদা কান্ট্রি থেকে এসেছে, ব্রিটেন, তারপরে জাপান, সমস্ত জায়গা থেকেই একজন করে রিপ্রেজেন্টেটিভ ছিল। আর এই যে তারপরে আলিজার প্রাইজের সময় আলিজাও ফ্ল্যাগ নিয়ে উঠেছিল। বেচারা ছোট্ট আলিজা অত বড় ফ্ল্যাগটাই সামলাতে পারছিল না। তবে সবার হাতে এরকমভাবে প্রাইজ আর ফ্ল্যাগ দেখে, ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখে যে কত ভালো লাগে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর এই যে সবাই লাঞ্চ করছে। ওখানে একটা কমিউনিটি লাঞ্চের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রচুর রকম খাবার খাওয়া যাচ্ছিল। ভাত, ডাল, সবজি, পনিরের একটা আইটেম, আলুর দম, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, সব রকমই অপশান ছিল। না কোনো ননভেজ তো ছিল না, তাও সবাই খুব ভালো টেস্টি ছিল, তাই জন্য সবাই খুব ভালো। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর সবাই খুব রিল্যাক্স মোডে আছি। এত বড় অ্যাচিভমেন্টের পরে প্রচণ্ড এক্সাইটেড ছিল, আর সবাই খুব টায়ার্ডও ছিল, কারণ লাস্ট নাইট এক্সাইটমেন্ট আর টেনশনে তাদের ঘুম হয়নি। তো আস্তে আস্তে সবাই একটু যাওয়ার পরে, আর এত সুন্দর রাস্তা ছিল যে আস্তে আস্তে সবার একটু ঘুম পেয়ে গেছিলো। 1 2 3 গো। এই দেখো সব কটা কীরকম ঘুম হচ্ছে। লাস্টের সিটে টিভি আর আলিজা তো একদম গুটি মেরে দুটো বেড়ালের মতন ঘুমোচ্ছিল। আর এই যে সামনে আমার মা ঘুমোচ্ছে, আর আমার পাশে আলিজার মা জাসমিনও ঘুমোচ্ছিল। আমি জেগেছিলাম কারণ আমি গাড়িতে উঠে ঘুমোতে খুবই ভয় পাই, বাট রাস্তাটা এত ভালো ছিল যে না দেখে ঘুম আসলেও যেন না ঘুমিয়ে রাস্তাটাকেই দেখতে ইচ্ছে করছিল আর ফুললি এনজয় করতে ইচ্ছা করছিল। কাল রাত্রে এত টেনশন গেছে, তারপরে এই রিফ্রেশমেন্টটা তো ভীষণ দরকার ছিল সবার জন্য।
তো যত বেলা বাড়ছিল, দুপুর আরও বেড়ে বিকেলের দিকে হচ্ছিল, তত যেন মনে হচ্ছিল যে দিনটা শেষ হয়ে যাচ্ছে। এই যে কোনো একটা ব্রিজ ক্রস করছিলাম, যেটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জানো তো প্লিজ জানিও। আমরা পৌঁছে গেছিলাম যখন স্ট্যাচু অফ ইউনিটি, তখন মোটামুটি 5:30 মতন বাজে। তো সেই জন্য আমাদের তো স্ট্যাচু পর্যন্ত যাওয়ার টিকিট দেয়নি, বাট যে এসি বাসটা করে স্ট্যাচুর সামনে পর্যন্ত যাওয়া যায় সেটার দিকে যাওয়ার জন্যই যাচ্ছিলাম। জায়গাটা এত বড়, ধরুন আমাদের যে কলকাতায় ইকো পার্ক আছে ওটা বোধহয় 5-6টা জুড়লেও এটা সমান হবে না। আর এত ওয়েল মেনটেন্ড একটা জায়গা যে আমরা ঠিক করেছি নেক্সট টাইম যদি আমরা গুজরাট আসি তো এই জায়গা আমরা একদম আমাদের ট্যুর লিস্টে রাখবো, আর একটা পুরো দিন রাখবো এই জায়গাটা পুরোটা ভালো করে ঘুরে দেখার জন্য। তো এই আমাদের বাস এসে গেছিল, আর এর ইন্টেরিয়রটাও এত সুন্দর ছিল যে বলার নয়। আর পাশে ছোট ছোট হিলস গুলো দেখা যাচ্ছিল। আর ওই যে আমাদের ফার্স্ট ভিউ অফ দ্য স্ট্যাচু অফ ইউনিটি। সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে এই স্ট্যাচুটি বানানো হয়েছে এবং বলা হয় এটা বিশ্বের নাকি ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্যাচুজ। আর ইন্ডিয়া আর এশিয়ার মধ্যে তো বটেই। তো এই যত আমরা সামনে এগোচ্ছিলাম বুঝতে পারছিলাম যে স্ট্যাচুটা কতই বড়। এই স্ট্যাচুটা বানাতে অনেক দিন টাইম লেগেছিল। আর আমরা যদি একটা পূর্ণবয়স্ক মানুষ মানে ওই 6 ফুট মতন ভাবি, তাহলে যে জুতোর যে সোলটা হয় ওনার ওই জুতোর সোল পর্যন্ত পৌঁছতে পারবে না। মানে ওনার জুতোর সোলটাই 6 ফুট, তাহলে তোমরা সবাই বুঝতে পারছো স্ট্যাচুটা কত লম্বা। তো এই যে স্ট্যাচুটা ক্রস করছি, আর এই যে ডাস্কি একটা সুন্দর আকাশের আলোর খেলা ভীষণ সুন্দর লাগছিল। এইখানে আমাদের বাস নামিয়ে দিতে, তো এই একটা ব্রিজের মতন জায়গা ছিল যেটা আমরা ক্রস করে ওইদিকে যাচ্ছিলাম। তো অতটাই আমরা যেতে পারতাম। তারপরে যে স্ট্যাচু পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া যায় সেটার জন্য টিকিট লাগে, যেটা আমরা টাইম হয়ে যাওয়ার জন্য এবারে পাইনি। স্ট্যাচু দেখার পরে তারপরে যখন আরেকটু অন্ধকার হয়ে গেল, সমস্ত লাইট জ্বলে গেল, তখন জাস্ট নিজেরাই দেখো আর বলো আকাশের কালার তার সঙ্গে এখানকার লাইটিং সমস্ত এখানে মিলেমিশে কত তোমাদের কি stall কারোর আর বাড়ি বসেছে, ফিরতে ইচ্ছে কত করছে? কিছু আমাদের তো ফুল একদমই আছে। করছিল না। আর আর এখন আমরা বাসেও চেপে গেছি। ওই দেখো স্ট্যাচু ইউনিটি দেখা যাচ্ছে আর অনেক ভিড়। বাসে আমি আর আলিজা সবচেয়ে পিছনের জায়গাটায় বসেছিলাম। আমরা ম্যাঙ্গো খাচ্ছিলাম। আর আমরাও সিটে বসে আছি। এই বাসটা এখানেই আবার নামিয়ে দেবে। তুলেছিল। তো এই যে যাচ্ছি, আর পিঙ্ক যে অটোগুলো দেখা যাচ্ছে না এখানে, এই পিঙ্ক অটো মানে হলো এই অটোগুলো শুধু ফিমেলরাই চালায়। আর যেহেতু আজকে জুজু এত বড় একটা অ্যাচিভমেন্ট করে ফেলেছে, তো ওর ইচ্ছে ছিল যে ও অ্যাচিভমেন্ট যদি করতে পারে তো ওকে ওর ফেভারিট মাটন বিরিয়ানি খাওয়াতে হবে। এবারে তোমরা তো সবাই জানো যে গুজরাটে চিকেন, মাটন, এগ একদমই পাওয়া যায় না। মানে একদমই বললে ভুল হবে, ভীষণ রেয়ারলি পাওয়া যায় বা অনেক দূরে রেস্টুরেন্টে পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টটা খুঁজতে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার লেগেছিল। তো আমাদের যে হোটেলটায় ছিলাম তার থেকে এই রেস্টুরেন্টটা প্রায় 15 মিনিট মতন হাঁটা ডিস্টেন্সে। আমরা গাড়ি করে এসেছিলাম। আর এই রেস্টুরেন্টে তো প্রচুর কিছু কলকাতার মধ্যেই সব কিছু ননভেজ পাওয়া যাচ্ছিল। তো জুজু বিরিয়ানি, মাটন বিরিয়ানি অর্ডার করেছিল, আর আলিজারা যে কিছু চাইনিজ অর্ডার করেছিল। কিন্তু ও মাই গড, সি জুজুস ফেস! ও দেখলো যে এখানকার যে বিরিয়ানিটা সেটা একদমই খেতে ভালো ছিল না, আর কত রকম কালারফুল রাইস ছিল। তো ওখানে খেয়ে দিয়ে আমরা হোটেলে তাড়াতাড়ি চলে এসেছিলাম, ওই যে ওই এগওয়ালা শপটা। তো হোটেলে আমরা তাড়াতাড়ি ফিরেছিলাম এই জন্য যে আমরা কিছু স্ন্যাক্স কিনবো, কারণ আমাদের আগামী 2 দিন ট্রেনেই কাটাতে হবে। আর আমরা যখন এসেছিলাম তখনও অনেক ড্রাই ফ্রুট আর অনেক কিছু খাবার নিয়ে উঠেছিলাম, যাতে আমাদের ট্রেনের খাবার খুব কম খেতে হয়। তো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ কত রকমের পেস্ট্রি, কনফেকশনারি, কত চিপস, কত রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিল। তো এমন কিছু আমরা কিনে নিচ্ছিলাম যেগুলো আমরা 2 থেকে 2.5 দিন ভালো করে ট্রেনেতে খেতে পারি। তো এইসব শপিং করে তারপর তো আমাদের গুছিয়ে নিতে হবে, কারণ আমাদের রাত 1:30-2টোর সময় ট্রেন ছিল ব্যাক ফর কলকাতা। এই যে এই মিষ্টিটা আমরা দেখতে পাচ্ছি সবাই যে কন্টেনারে করে 100 গ্রাম করে দিচ্ছিল, এটা না আমাদের এখানে খোয়া ক্ষীর হয় ওরকম,
বাট খুব সুন্দর ছিল। এই যে আমরা হোটেলে ফিরে এসেছি আর দেখছি যারা বড় ছিল তাদের মানে যারা 15 ইয়ার্স এন্ড অ্যাবাভ তাদের ছিল কালকে ওদের কম্পিটিশন ছিল, তো ওরা প্র্যাকটিস করছিল। তো আমরা ডিনার করে প্যাকিং করে এই যে গাড়িতে বোর্ডিং করছি, এবার আমাদের ফেরার পালা। জুজুর তো খুব ঘুম পেয়েছে, তখন প্রায় 1টা মতন বাজে। তো আমরা গাড়িতে পুরো লাগেজ ইন করে নিয়ে এই যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। এটা কোন স্টেশন জুজু? বদোদরা, তাই তো? তো এখন আমরা ট্রেনে উঠবো, তাই জন্য এই যে আমাদের স্টেশনে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিচ্ছে। তো এত লাগেজ নিয়ে স্টেশন থেকে ট্রেনে ওঠা পর্যন্ত খুব আমাদের টেনশন থাকে যে কোনো ওভারব্রিজ আছে কিনা। যদিও আসার মানে কি এখন ওঠার সময় কোনো ওভারব্রিজ আমরা পাইনি, আর প্রায় আধ ঘন্টা মতন আমাদের ওয়েট করতে হয়েছিল। আর ওই যে আমাদের ট্রেন চলে এসেছে, যদিও এটা সুপারফাস্ট ট্রেন, কিন্তু মেন্টালি আমরা রেডি ছিলাম, কারণ আসার সময় যত লেট করেছিল ফেরার সময়তেও অতটাই নাকি লেট করবে। অলরেডি 1.5 ঘন্টা লেটে ট্রেন এসেছিল, 1.5 ঘন্টা নয়, প্রায় আধ ঘন্টা মতন লেট এসেছিল। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, জেনারেলি এখানেই ট্রেন আসে। আর সবাইকে জিজ্ঞেস করে আমরা কোচের সামনেই দাঁড়িয়েছিলাম। এই যে আমরা হালকা হালকা সোয়েটার পরেছিলাম, কারণ অল্প অল্প ঠান্ডা পড়ে গেছিল। সবারই খুব ঘুম পেয়েছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর সবাই খুবই টায়ার্ড, কারণ আমরা জাস্ট 1 রাতেই আমরা ছিলাম বদোদরাতে, আর 2 দিন ট্রেনে এসেছিলাম, আবার 2 দিন ট্রেনেই ফিরবো। এই যে আমরা সবাই শুয়ে পড়েছি। জুজু তো নিজের এবারে সিঙ্গেল বেডেই শুয়েছিল, আমি পাশের বেড থেকে ওকে ভিডিও করছিলাম আর দেখছিলাম ওই জন্য পড়ে না যায়। 2টো বালিশ নিয়ে শুয়েছে, আবার পায়েতেও নেই। এই গুড মর্নিং এভরিওয়ান। 2টো বান্দর উঠে গেছে আর দুষ্টুমি ইউজুয়াল শুরু করে দিয়েছে। আর আলিজার মা দেখো ব্রেডে বাটার মাখাচ্ছে, আমার ডিম ঠুকে ঠুকে ভাঙছে। আমি শশা কাটছি আর সবাই দেখছে আমাদের চেহারা। তো পুরো ডাইনিং টেবিল নিয়ে বসে গেছে। ও না, শুধু বাটার নয়, আমাদের কাছে তো জ্যামও ছিল, সাথে ছিল অনেক ব্যানানা। তো আমরা এত পরিপাটি করে খেতে খেতে আর বাইরের সুন্দর সিনারি দেখতে দেখতে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। শুধু খেলে তো হবে না, জুজুর যা হাসি পাচ্ছে বুঝতেই পারছো। এরা ওইটা খাওয়ার পরে আবার বসে বসে ললিপপ খাচ্ছে, আর কোনো কাজ না পেয়ে ললিপপের মানে কি যে ডান্ডিগুলো থাকে ওগুলো দিয়েও ফাইটিং করছে। ওই দেখো, একজন রেড আর একজন গ্রিন। তারপরে আমরা যে পেস্ট্রি এনেছিলাম ওই দোকানটা থেকে, ওখান থেকে পেস্ট্রি, চিপস, মানে আমরা মোটামুটি যা যা ট্রেনে উঠছিল সবই কিনে খাচ্ছিলাম। আর এই খেতে খেতে আর রেস্ট নিতে নিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। এই যে আমরা পুরো এবারে পর্দা লাগিয়ে খাচ্ছিলাম, কারণ বাকি বাইরে সবাই আমাদের দেখছিল যে এই কম্পার্টমেন্টে শুধু সবাই খাচ্ছে আর খাচ্ছে। রাতের ডিনার চলে এসেছিল, আর এবারে হবে একটা বড় মেস। তো আমি খাচ্ছিলাম এখানে একটু রাইস, কিছু চিকেন আর একটা ডাল। জুজুকেও সেম খাওয়াচ্ছিলাম, আর বাকিরাও অল্প অল্প তাই খাচ্ছিলাম। না, মেসটা বোধহয় পরের দিন হবে। আর আলিজা ওখানে এগ আর রাইস খাচ্ছিল। ওই যে না মেস, এই যে আমার গায়ে সমস্ত খাবার পড়ে গেছে। আমি খুব স্মার্টলি কিছু একটা ঢালতে যাচ্ছিলাম, সেটা ঢালতে গিয়ে ওটা তো ফয়েল ছিল, ওটা হালকা ছিল, তো ওটা একদম নিচু হয়ে গিয়ে পড়ে পুরো মেস হয়ে গেছিল। আর এই অন্ধকার কম্পার্টমেন্ট দিয়ে হেঁটে হেঁটে আমি প্যান্ট ধুতে যাচ্ছিলাম, কারণ পুরো কম্পার্টমেন্ট নোংরা করে দিয়েছিলাম আমি। ফিরে এসে বেডিং করে যখন আমি ফিরে এসেছি দেখেছি সবাই শুয়ে পড়েছে আমাকে রেখে। তাই বলছি, ও তুমি এতক্ষণে ফিরেছো? আর পুরো কম্পার্টমেন্ট যে নোংরা হয়েছিল তো একটা লোক এসে ক্লিন করে দিয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান। অ্যাজ ইউ ক্যান সি, এই পরের দিন সকাল হয়ে গেছে। তো এই রাতটাও আমাদের ওখানে থাকতে হবে, আর একদমই টাইম কাটছিল না আমাদের। সকালবেলা ব্রেকফাস্টে রুটির মধ্যে পকোড়া, শসা, সস দিয়ে কি একটা আমি নতুন কিছু বানিয়েছিলাম। তো বাকিরা হাসছিল আমার এই ব্রেকফাস্টটা দেখে, যদিও এটা খুব টেস্টি ছিল। বাকিরা তো সবাই ব্রেড, বাটার, জ্যাম খাচ্ছিল, আর প্রচুর কলা এনেছিলাম যেগুলো শেষ করছিলাম আমরা। ওই যে আমি যেটা বানিয়েছিলাম আনোখা কিছু একটা টর্টিলা টাইপের, সেটা আমি খাচ্ছিলাম, আর বাকিরা আমাকে ওই জন্য ভিডিও করে দেখছিল। কিন্তু খুব ইয়ামি ছিল, ট্রাস্ট মি।
আমি তো ভেবেছি কলকাতায় এসেও খাওয়ার রুটির পর মধ্যে এই যে পকোড়া, আমরা সবাই কিউকাম্বার মিলে আর লেবু কি খেলছি খেলছি তোমরা তো আর জানোই। অনেকটা তো এটা লঙ্কা দিয়ে দিয়ে আমি খেলছিলাম এরকম দুটো করে সিটের একবার ঠিক মাঝখানে বানিয়ে খাবো। চাদরটাকে পেতে একটু বেশি ঝাল ওটা হয়ে গেছিল, আমরা বাট একটা স্টিল কৃষ্ণ এটা টেবিলের খাওয়ার মতন পরে আমি বানিয়েছিলাম তো আর ভালো এই যে করে তোমরা লাঞ্চও করতে গান পারি। শুনতে পাচ্ছ, আমরা মিউজিক শুনতে শুনতে উনো খেলতে খেলতে কত দূর চলে যাচ্ছিলাম। আর কি ভালো যে টাইম পাস হয়, কলকাতায় থাকলে তো এত টাইমই পাই না যে সবাই মিলে বসে ফ্যামিলি উনো খেলি। আলিজার মা, আমি, মমি, জুজু সবাই উনো এক্সপার্ট মনে হচ্ছিল। আর উনো খেললে যে কেউ জিতে গেলে সেটা বিশাল অ্যাচিভমেন্ট ফিল হচ্ছিল। আর এই উনোটা মোটামুটি এক একটা রাউন্ডই 1 ঘন্টা করে চলছিল, কারণ এক এক সময় এক একজনের একটা কার্ড থেকেও তোমরা জানো 10-20 করে কার্ড হচ্ছিল। আর এই যে আলিজা এত মজা পাচ্ছিল যে কত কত হাসছিল। আর এই যে আমরা চাদরের মধ্যে খেলছিলাম সেটা যে কত মজা হয় আমি আগে কোনোদিন জানতাম না। ওরা দিয়ে আবার খেলার পরে চাদরটাতে সুইং সুইং করে খেলছিল। পাশের কম্পার্টমেন্ট থেকে সবাই দেখছিল যে এরা কি করছে, এটা কি এরা বাড়ি ভেবে নিয়েছে না এটা ট্রেন। তো দুটো সিটের মাঝখান দিয়ে ওই চাদরটা ঝুলিয়ে দিয়ে দুজন মিলে সুইং সুইং করে নিচেই শুয়েছিলাম। তোরা তাহলে নিচেই শুতে পারতিস, উপরে দুটো বার্থ আমরা বেকারই নিয়েছিলাম। কি করবে, এরাও দুদিন ধরে পুরোই বোর হয়ে যাচ্ছিল, তো এরাও যা দুষ্টুমি করছিল আমরাও মেনেই নিচ্ছিলাম। এই যে ভালোই লাগে এরকম বাচ্চাদের টাইম মতো আর মাঝে কাটছিল মাঝে না খেলতে। বলে ওরা আবার বাঙ্কে স্টোরি বুক পড়ছিল। স্টোরি বুক পড়ছে, কখনো আলিজা নিচে নামছে, আবার কিছুক্ষণ গল্প করছে, আবার উঠছে। তো এইভাবেই ওরা টাইম পাস করছিল। আমাদেরও এন্টারটেনিং লাগছিল, বাট একটু ভয়ও করছিল, কারণ নিচে যে বারবার নামা ওঠা করতে গিয়ে ওরা যদি পড়ে যায় তো সেটা তো একটা কনসার্ন বটেই। বাট এরকম দুষ্টুমি তো অন্য সময় করতে পারে না। তো এখন এইটুকু দুষ্টুমি করছিল বলে আমরা খুব একটা বকাবকি করছিলাম। ওই ট্রেনেতে এই বাচ্চাটা এত মিষ্টি ছিল, তো ওর কথা শুনতে শুনতেই কত টাইম কেটে গেল আমাদের। তোমরাও শোনো ওর কথা। জুজু তারপরে আলেজার সঙ্গে কত মজা করছিল তোমরা খালি দেখো। ও মাই গড, তোমরা খালি দেখো এই দুটো বান্দর যে কত দুষ্টুমি করছিল। চুল নিয়ে, ড্রেস নিয়ে, জ্বালিয়ে পুড়িয়ে পুরো মাথা খারাপ করে দিচ্ছিল। এখানেই শেষ নয়, এই দেখো তারপরে এই জ্যাকেট নিয়ে, চিপস নিয়ে কারাকারি। ও মাই গড। তারপরে ওরা একটা গেম খেলছিল যে বম বলে দিচ্ছিল। ওরা সাজাচ্ছিল পপকর্নগুলো, আর এই পপকর্নগুলোর তলাতে যদি বম থাকতো, মানে ওরা আগে থেকে ভেবে রাখছিল যে কোন কোন পপকর্নগুলো বম, তো সেইগুলো যদি ভুল করে খেয়ে নিত তাহলেই অমনি বম বলছিল। ওই জুজু খেলে ওটাতে বম ছিল না, আলিজা খেলে ওটাতে বম ছিল। এবার নেক্সট আবার জুজু খাচ্ছে, এটাতেও বম ছিল, আলিজা আগে থেকে বলে রেখেছিল এটা বম। আবার আলিজা খেলো, এটা বম ছিল। তো এরকম করে গেস করে করে খেতে হবে যেটা বম হবে না। এই সুন্দর গেমটা তো খুব ভালো ছিল আর খুব ভালো লাগছিল। যাওয়ার সময় মানে ফেরার সময় একটা নদী পড়েছিল, যেটা ক্রস করতে আমাদের প্রায় 1.5 মিনিট লেগেছিল। তো তোমরা কি কেউ বলতে পারবে যে এটা কোন নদী? মোটামুটি এটা সেকেন্ড নাইটের পরে থার্ড দিন যেটা, সেই দিনকে আমরা পেয়েছিলাম। ওই এই সময়টা আমাদের সূর্যাস্ত হচ্ছিল, মানে ওই 3:30-4 বাজে। ফাইনালি 6:30টার সময় আমরা কলকাতায় নামলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে বাই।